বিধানসভায় বাংলাদেশ নিয়ে খুবই আপত্তিকর মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে জাতিসংঘের সাথে আলোচনার জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন। মোদি নাকি বাংলাদেশের শেখ হাসিনার পুনর্বাসন করবে ট্রাম্পের সাহায্যে। এখন ট্রাম্প তো মোদি ক্ষমতা আসার আগেই মোদির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। হ্যাঁ, ট্রাম্প তো মোদির এই ছাড়তেছে না। তো মোদি কিভাবে বলবে যে কাকা তুমি শেখ হাসিনার বাংলাদেশে পুনর্বাসন করো? এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে। খুবই প্রত্যাশিত, আমি খুবই প্রত্যাশিত মনে করি এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে। আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি। সম্প্রতি আমি দেখতে পেলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার তারা একের পর এক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। মানে যা সমস্যাই হচ্ছে বাংলাদেশে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। যাহাই ঘটুক গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। যে জায়গায় যে সমস্যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। ভারতীয়রা এটা কি শুরু করলো? তারা কি চাচ্ছে? বাংলাদেশের সাথে কি যুদ্ধ বাঁধিয়ে দিবে? প্রিয় দর্শক, হাই কমিশনে হামলা করেছে ইতিমধ্যে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আসলে ভারতীয়দের উদ্দেশ্যটা কি? ভারত বাংলাদেশের সাথে কেন এমন শত্রুতা তৈরি করছে? এদিকে আবার মমতা ব্যানার্জি তিনিও কিন্তু বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলেছে। তো এই যে তারা একের পর এক নতুন নতুন ইস্যু তৈরি করতেছে বাংলাদেশ নিয়ে, তারা বলতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে। এই প্রোপাগান্ডা ছড়িয়ে তারা বাংলাদেশকে একটা ইস্যু তৈরি করার চিন্তা ভাবনা করতেছে। গোটা বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি দেশ পরিচিত করার চিন্তা ভাবনা করতেছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আসলে তাদের উদ্দেশ্যটা কি? আর একটা বিষয় আজকের এই ভিডিও আপনাদের সাথে দেখাবো, সেটি হলো বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার। তো ওনাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসাইন একটা ভিডিও তৈরি করেছে, যেখানে আসিফ নজরুল স্যার কিন্তু পুরোটাই ফেঁসে যায় সাংবাদিক ইলিয়াস হোসাইনের বক্তব্য যদি সঠিক হয়। প্রিয় দর্শক, আসলে কি চলছে ভিতরে? উল্টাপাল্টা তো কিছু হচ্ছে না? তো চলুন আমি কথা বাড়াবো না, বিস্তারিত সবগুলো ভিডিও দেখলে এবং আলোচনাগুলো শুনলেই সব কিছুর রহস্যর প্যাচ আপনারা খুলে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়ে একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভারতীয়রা হামলা করেছে। খুবই প্রত্যাশিত, আমি খুবই প্রত্যাশিত মনে করি এবং আমরা আরো বেশ কিছু ঘটনার জন্য সামনে প্রস্তুত থাকা উচিত হবে। আরো বেশ কিছু ঘটনা ঘটবে আমরা ধারণা করতে পারি। আগে যে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করি এবং কি উদ্দেশ্য হয়েছে এবং সেই উদ্দেশ্যটা অবশ্যই আমাদের ব্যর্থ করতে হবে। আমি একটু নিউজটা পড়ি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের উত্তর আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে হামলা হয়েছে। হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। দুঃখজনক বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওখানকার এক সাংবাদিক বলেন, দুপুরের দিকে সহকারী হাই কমিশনে হামলা হয়। উনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। তারা সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেন এবং সেখানে তারা কিছুটা ভাঙচুরও করেন। কয়েকদিন ধরেই ওই সাংবাদিক বলছেন, হিন্দু সংঘর্ষ সমিতি সংগঠনের ব্যানারে আগরতলা ও এর সংলগ্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করা হচ্ছিল। আজ দুপুরে তারা হঠাৎই হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে পড়েন। সূত্র জানায় এখানেও বিক্ষোভ হয়েছে। এখন বলা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা মনে রাখবো যে কলকাতা ডেপুটি হাই কমিশনকে কেন্দ্র করে একই ধরনের ঘটনার চেষ্টা হয়েছিল, কিন্তু সেইটা তুলনামূলকভাবে মানে হাই কমিশন পর্যন্ত ঢোকা যায়নি। তুলনামূলকভাবে সেটা সহজে কন্ট্রোল করা গিয়েছিল, যদিও সেখানে বাংলাদেশের পতাকা এবং ডক্টর ইউনূসের কুশপুতুল দাহ করা হয়েছিল। বাংলাদেশ এটার প্রতিবাদও করেছিল। আমি খুবই প্রত্যাশিত বলছি এবং আরো কি ঘটতে পারে সেগুলো আমরা কিছুটা ধারণা করতে পারবো। মানে ভারত বাংলাদেশের অভ্যন্তরে একটা হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধাতে চাইছে। সাম্প্রতিক সময় চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা নিয়ে যে ঘটনা ঘটলো, তাতে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করেও দাঙ্গা লাগাতে ব্যর্থ হয়েছে ভারত। এখন ভারত আবারও উস্কানি দিচ্ছে এবং আমরা অবশ্যই এই উস্কানির ফাঁদে পা দেবো না। ভারত চাইছে আমরা ফাঁদে পা দিই, কারণ একটা দেশের হাই কমিশনে হামলা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার। কোন একটা দেশের হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, সহকারী হাই কমিশনের জায়গাগুলো ওই দেশের এক ধরনের সার্বভৌম ভূমি। সেখানে হামলা মানে ওই রাষ্ট্রের উপরে হামলা, মানে বাংলাদেশের উপরে হামলা করা হচ্ছে। ব্যাপারটা এইরকম। আমাদের কিছুদিন আগে মনে থাকার কথা, ইরানি কনসুলেটে সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালিয়ে IRGC তাদের ইসলামিক রিভলিউশনারি যে গার্ড কর্পস আছে তার কয়েকজন শীর্ষস্থানীয় জেনারেলকে হত্যা করেছিল। ওর মানে হচ্ছে ওর মাটিতে হামলা করার মতো, যেটা যেন ইরান রিটালিয়েট করেছিল। সুতরাং এটা আসলে আক্ষরিক অর্থেই সেই রাষ্ট্রের উপরে হামলা। সো কিছু ভারতীয় বাংলাদেশের রাষ্ট্রের উপরে হামলা করেছে, ব্যাপারটা এভাবে বলা যেতেই পারে। এটা অতিশয়োক্তি না, এটা এরকমই ব্যাপারটা। কিন্তু তারা কি চাইছে এখন? তারা চাইছে আমরাও একই রকম কাজ করি, আমরা প্রতিবাদ করবো। নিশ্চয়ই আমি দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা মিছিলের ডাক দিয়েছে, মিছিল করবো, আমরা কথা বলবো। কিন্তু তারা চাইছে আমরাও এবার ভারতের হাই কমিশনে বা ভারতের অন্যান্য স্থাপনা আছে সেগুলোতে কিছু করি।
নিদেন পক্ষে ভারতকে না পারলেও যেহেতু বাংলাদেশের কেউ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে ভারতের সাথে পুরোপুরি অন্ধভাবে ট্যাগ করে দেন, ফলে হিন্দুর উপরে কোনো আক্রমণ হোক এই ধরনের এক্সপেকটেশন ভারতের জায়গা থেকে আছে। সুতরাং সেই জিনিস তারা চাইছে, তারা বসে বসে চাইছে এই কাজটা করা। সুতরাং এটাও যদি আমরা এবার হতে না দিই, তাহলে ভবিষ্যতে কীভাবে আমরা ধারণা করতে পারি আবারও একই ধরনের হামলার চেষ্টা হবে বাংলাদেশে যেসব স্থাপনা আছে ভারতে, বিশেষ করে এই ধরনের হাই কমিশন জাতীয় জায়গাগুলোতে। খেয়াল করবো আমরা, এটা হতে দেওয়া হয়েছে। এই রিপোর্টে আমি পড়লাম যে গত 2-3 দিন থেকে তারা মিছিল করছিল, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। নট অনলি দ্যাট, বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতায় ঘটনার পর বাংলাদেশের প্রত্যেকটা এই ধরনের স্থাপনায় অনেক আগেই অনেক কঠোর নিরাপত্তা নেওয়া দরকার ছিল, ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু হয়নি। সুতরাং ভারত সরকার চেয়েছে, এটা বলা যেতেই পারে যে এটা হোক, এটা হলে এটা প্রতিক্রিয়া যাতে আমাদের হয়। অনেক কিছু হতে পারে। অনেক বাংলাদেশি এখনো ভারতে মাঝে মাঝে যান, যদিও ভিসা একেবারে শূন্যের কোঠায়। যারা গেছেন, যে সংখ্যক গেছেন, যাদের আগের ভিসা ছিল, অনেক না হলেও কিছু যারা গেছেন, তারা হামলা শিকার হতে পারেন। বিশেষ করে যারা মুসলিম বাংলাদেশি আছেন তারা সেখানে হামলা শিকার হতে পারেন, যাতে আমরাও এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা শুরু করি। এবং কিছু কিছু মানুষ আছে যারা ভারতের প্রতি রীতিমতো যুদ্ধ ঘোষণা করার জন্য বসে আছেন। আমি একেবারেই একমত, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ভারত যেরকম শত্রুতা আমাদের সাথে দেখাচ্ছে, এটা আনপ্রেসিডেন্টেড, কিন্তু এটা প্রত্যাশিত। শেখ হাসিনার পতনের পর ভারত এমন কিছু করবে, এটা খুব অবাক হওয়ার আসলে কিছু নেই। কিন্তু যে ঘটনাটা জরুরি সেটা হচ্ছে আমরা এটাকে কেন্দ্র করে ভারতের সাথে আসলে কতটুকু এসকালেট করবো আমাদের পরিস্থিতিকে, আমরা সেটা করবো কিনা, করলে আমরা কি অর্জন করবো, কিভাবে অর্জন করবো, বা আমাদের এই ক্ষেত্রে করণীয় কি, এগুলো নিয়ে নানা দ্বিমত আছে। কিন্তু আমরা একেবারে ভারতের সাথে শত্রুতা বোধ তৈরি করা এবং যে ঝুঁকিটা সবসময় থাকে ভারত বিরোধিতা করতে গিয়ে সেটা বাংলাদেশে হিন্দু বিরোধিতায় পরিণত করার চেষ্টা কেউ করতে পারে, এই চেষ্টাটা সবচেয়ে ডিজাস্ট্রাস। আমি বহুদিন বলেছি, বহুবার বলছি। আমি মনে করি আমাদের এই ক্রান্তি লগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষের আরেকটু প্রোঅ্যাক্টিভ রোল করা, আরেকটু অ্যাক্টিভ রোল করা দরকার, রোল প্লে করা দরকার। যে তারা ভারত অন্তত যেভাবে ন্যারেটিভ তৈরি করছে এরকম খারাপ না, তারা করছে না, কিন্তু তারপর তারা এই রাষ্ট্রের নাগরিক, তাদের এই সব অধিকার নিয়ে তারা এই রাষ্ট্রে থাকবেন, তাদের ন্যূনতম নিরাপত্তাহীনতা যাতে এই রাষ্ট্রে না ঘটে আমরা সেটা চাইবো। কিন্তু এটা করতে পারলে কারো পারপাস সার্ভড হয়, বাইরে সার্ভড হয়, দেশের ভেতরে সার্ভড হয়। নট অনলি শেখ হাসিনার সমর্থক, শেখ হাসিনা বিরোধীদেরও কারো সুবিধা হয়। কারণ বাংলাদেশে একটা ভলেটাইল পরিস্থিতি যদি হয়, তাহলে এখানে মাছ শিকার, পানি খোলা করে দিলে মাছ শিকার করার সুযোগ আছে। ক্ষমতার যে এক্সিস্টিং বিন্যাস আছে সেটাকে ভেঙে পুনর্বিন্যাসের চেষ্টা, নানান কিছু হতে পারে। সো এটা নানামুখী ষড়যন্ত্র, এটা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের ইন্টিগ্রিটি সবকিছুর সাথে জড়িয়ে পড়েছে। সুতরাং আমরা নিশ্চয়ই শান্ত থাকবো, আমরা যাতে কারো উস্কানিতে কোনো রকম পা না দিই। ভারত বাংলাদেশের, কেউ বলছেন যে এই ধরনের প্রতিষ্ঠানে স্থাপনায় হামলা মানে হচ্ছে বাংলাদেশের উপর হামলা করা, ট্রু। সেটার জন্য আমরা এখন পাল্টা কিছু যাতে না করি, যেটা আসলে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে দেয়। মনে রাখতে হবে এই ঘোলাটে পরিস্থিতিটাই ভারত চাইছে, এই ঘোলাটে পরিস্থিতিটাই আওয়ামী লীগ চাইছে, এবং এই ঘোলাটে পরিস্থিতিটাই কিছু মানুষ চাইছে যারা বাংলাদেশে, তাদের কিছু ভেস্টেড ইন্টারেস্ট আছে, তাদের এক ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশ রাষ্ট্রের দখল করা নিয়ে। সবার এই ধরনের ইন্টারেস্ট যেহেতু আছে, আমরা সতর্ক থাকবো। সোফার আমরা ভারতের এই ধরনের উস্কানির বিরুদ্ধে শান্ত থেকে দুর্দান্ত প্রতিবাদ করেছি। এখানে প্রধান প্রতিবাদ হলো শান্ত থাকা। আমরা নিশ্চিতভাবেই আমাদের মিছিল করা, সমাবেশ করা, ফেসবুকে লেখা, এই প্রতিবাদগুলো আমাদের থাকতেই পারে, সেটা যাতে কোনো দিনকে কোনোভাবে ভায়োলেন্ট পর্যায়ে না চলে যায়। খুব সতর্ক থাকতে হবে। এই সময়কার সবচেয়ে বড় প্রতিবাদ হচ্ছে শান্ত থাকা এবং শান্ত থেকে সরকারকে কাজ করতে দেওয়া। মোদি নাকি বাংলাদেশে শেখ হাসিনার পুনর্বাসন করবে ট্রাম্পের সাহায্যে। এখন ট্রাম্প তো মোদি ক্ষমতা আসার আগেই মোদির বিরুদ্ধে কথা বলা শুরু করছে। হ্যাঁ, ট্রাম্প তো মোদির চাপতেছে না, তো মোদি কিভাবে বলবে যে কাকা তুমি শেখ হাসিনার বাংলাদেশে পুনর্বাসন করো? যাক, আওয়ামী লীগের শেষ স্বপ্নটা মেবি থাকবে না। আমরা বারবার করে বলছি যে আমেরিকা তাদের পররাষ্ট্র নীতির বাইরে যাবে না। তোমরা যতই চিল্লাও না কেন, দেশের স্বার্থে আমেরিকাকে, জনগণের স্বার্থে আমেরিকার পক্ষে কথা বলতে হবে, আমেরিকার স্বার্থেই কথা বলতে হবে। আমেরিকার স্বার্থ ছাড়া কিছু বোঝে না। ডোনাল্ড ট্রাম্প কি পাগল যে মোদি একটা কথা বললো, সেই কথার উপর ভিত্তি করে শেখ হাসিনার বাংলাদেশে দিয়ে দিল, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেল? এটা কি পাগল ডোনাল্ড ট্রাম্প? তারা কখনো দেশের স্বার্থের বাইরে কখনো যায় না। আমেরিকা দেশের স্বার্থ আগে, তাদের পররাষ্ট্রনীতি যেটা, পররাষ্ট্র দপ্তরই আলাদা, ওইটা ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না। তাদের যেটা নিয়ম সেই নিয়মে চলবে, বুঝতে পারছো? সেই নিয়মে চলবে। আমেরিকার ক্ষতি করবে ইন্ডিয়া, সেটা আমেরিকা চেয়েছে দেখবে। আমেরিকা পৃথিবীতে আধিপত্য কেন দেখায়? তাদের অস্ত্র আছে এই জন্য না। আমেরিকান ডলার ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। বাঙালি যদি তেল আনতে হয়, ডলার দিয়ে পে করতে হয়, বুঝতে পারছো? আমরা তো ডলার ছাড়া চলতে পারি না। সারা পৃথিবীর লেনদেনের মাধ্যমে হচ্ছে ডলার, এটা সবাই জানে। এখন তুমি সেই আমেরিকার ডলারকে থামাই দেওয়ার জন্য, আমেরিকান ডলারকে দুর্বল করে দেওয়ার জন্য তোমরা কি করবা? ব্রিক্স। আর এটা চেয়েছে আমেরিকা দেখবে। জো বাইডেন যেটা বলে নাই, তার থেকে বড় কথা বলে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। যারা ব্রিক্সে যারা সদস্য কান্ট্রি, যেগুলো বড় বড় কয়েকটা কান্ট্রি আছে, ইন্ডিয়া আছে, সাউথ আফ্রিকা, ব্রাজিল, রাশিয়া, চায়না, এই দেশগুলো আছে। তো মোদি এখানে গেছে, মোদি যার কারণ আছে, কারণ মোদি তো ভাই অর্থনৈতিক দুর্বল। ইন্ডিয়া যতই বলুন অর্থনৈতিক দুর্বল না, তারা হয়তো সুযোগ সুবিধার চিন্তা ভাবনা করছিল ব্রিক্সে গেলে ভালো হবে, এই জন্য ব্রিক্সে গেছিল। কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় বাজার কোথায়? ইন্ডিয়ার সব থেকে বড় বাজার হচ্ছে আমেরিকা। আমেরিকা বলে দিছে যদি ব্রিক্সের সদস্য হয়, যেই সব রাষ্ট্র ব্রিক্সের সদস্য হবে, তাদের সাথে শুল্ক যে সুবিধা আছে, এটা মানে 100% দিতে হবে। ইন্ডিয়া যে মানে আমেরিকাতে প্রোডাক্ট পাঠায়, শুল্ক দিতে হয় না, ওটা কিন্তু এখন কম। এখন যদি এটা করে ব্রিক্সে যায়, তাহলে 100% দিতে হবে, একটু ছাড় দিবে না, বুঝতে পারছো? সেক্ষেত্রে চাইনার কোনো সমস্যা হবে না। ইন্ডিয়ার কি হবে? ইন্ডিয়ার সব থেকে বড় বাজার তো আমেরিকা। ইন্ডিয়া কি করবে? এমনি তো মনে করেন যে বাইরে টয়লেট করে, বুঝলেন নাই? বাংলাদেশের থেকে তো আপনার মাথা পিছু আয় কম, অত বড় কান্ট্রি তো হলেই তো হবে না। তাহলে এখন কি করবে? যদি শুল্ক সুবিধা উঠাই দেয় যে 100% দিতে হবে, তাইলে দাদা আমেরিকার বাইরে যাইতে পারবে না।
আর এদিকে ব্রিক্সের বাইরেও আসতে পারতেছে না, মানকে চিপায় মোদি পড়ছে। সেই মোদি আবার শেখ হাসিনার বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে বাংলাদেশে পুনর্বাসন করবে। এই নাকি বঙ্গবন্ধুর দল এত বড় স্টুপিড। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসন হবে আমেরিকার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি 20 তারিখ ক্ষমতা গ্রহণ করবে, 26 তারিখে শেখ হাসিনা নিয়ে আসবে বাংলাদেশে। সম্প্রতি আমি দেখতে পেলাম যে সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার তারা একের পর এক ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে বিষেধাগার করে যাচ্ছে। মানে যা সমস্যাই হচ্ছে বাংলাদেশে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। যাহাই ঘটুক গিন্নি বলে কেষ্ট বেটাই চোর। যে জায়গায় যেই সমস্যা হচ্ছে সব কিছুর জন্য দায়ী আসিফ নজরুল। অথচ এই লোকটাকে আমরা সব সময় এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে সরব দেখেছি, তাকে অনলাইনে যেমন দেখেছি, রাজপথে দেখেছি, এবং তিনি কিন্তু অন্য অনেকের মতো দেশ ছেড়ে পালিয়ে যাননি। তিনি শত বাধা বিপত্তি সহ্য করে, তার উপর হামলা চেষ্টা হয়েছে, মামলা হয়েছে, তার কক্ষ ভাঙচুর হয়েছে, তাকে পাকিস্তানি রাজাকার আখ্যা দেওয়া হয়েছে, এমন কিছু নাই যে মানে এমনকি তার পরিবার নিয়ে পর্যন্ত সমালোচনা হয়েছে। সেই আসিফ নজরুল নাকি এখন ভারতের দালাল। যে আসিফ নজরুল আজীবন তিনি বাংলাদেশে ভারতের আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি প্রথম বলেছেন যে বাংলাদেশে 22 লক্ষ ভারতীয় কাজ করে, সত্য মিথ্য তিনি বলছেন। তো সে আসিফ নজরুল নাকি এখন ভারতের দালাল। তিনি নাকি 3 থেকে 5 তারিখ পর্যন্ত তিনি নাকি সেনানিবাসে বসে দফায় দফায় মিটিং করেছেন যে হাসিনা চলে গেলেও কিভাবে বাংলাদেশে ভারতের শাসন টিকিয়ে রাখা যায়। তো এরকম একটা ভিডিও সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউবে প্রচার করেছে, এবং সেটার বিপরীতে আসিফ নজরুল একটা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। সেখানে তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আপনারা সমালোচনা করতেই পারেন, কিন্তু সেই সমালোচনাটা যখন আজগবি হয়ে যায়, গুজব হয়ে যায়, সেটা তো মেনে নেওয়া কষ্টকর। এবং আমি মনে করি যে এই পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং কনক সরোয়ার এরা কি উদ্দেশ্যে বলে আমি জানি, খুব ভালোভাবে বুঝতে পারি। এবং এগুলো যে তারা ভুল করে বলেন তা না। তারা এই আসিফ নজরুল, প্রথম আলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের বিরুদ্ধে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিশেষ উদ্দেশ্য নিয়ে তারা এই ধরনের বিষেধাগারগুলি প্রচার করতেছেন। আজকে মির্জা ফখরুলকে নিয়ে একটা ভিডিও বানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। সেখানে তিনি মির্জা ফখরুলকে পুরোপুরি তিনি ভারতের দালাল হিসেবে চিহ্নিত করেছেন। এবং আমি একটা কথা বলি ভাই, আমরা যখন প্রথম ইউটিউবিং করতাম তখন দেখতাম যে ওই মানে বিএনপির লোকজন পিনাকি ভট্টাচার্যকে সাপোর্ট দিত। এবং আমি যখন ভারতীয় পণ্য বয়কট নিয়ে পিনাকির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, আমি বলেছিলাম যে ভারতীয় পণ্য বয়কট আমাদের অর্থনীতির ক্ষতি করবে। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের পুনর্মূল্যায়ন করবো। আমরা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা কথা বলবো। বিশেষ করে ভারত যেই পুতুল সরকার বসিয়ে রেখেছে বাংলাদেশে, আমরা এর বিরুদ্ধে অনবরত কথা বলতেছি, কথা বলবো, বাট পণ্য বয়কটের সময় এখন না। এই জন্য পিনাকি ভট্টাচার্য আমাকে যা পণ্যায়িতা মানে বাজে গালিগালাজ, তারপরে বিভিন্ন ট্যাগ দিল, ভূষিত করলো। শেষ আমরা দেখেছি যে বিএনপির বড় বড় নেতা আমাকে ফোন করে বলে যে ভাই এটা কি বললেন, এটা কি করলেন, পিনাকি তো সঠিক পথে আছে, পিনাকি এটা করতেছে সেটা করতেছে, আপনি বন্ধ রাখেন। মানে পিনাকিকে কিছু বলে না, আমাকে চাপ দেয়। আসিফ নজরুল তিনি একসময় এই পিনাকি ভট্টাচার্যের ইউটিউবের প্রমোট করতেন। তিনি বলতেন হ্যাঁ পিনাকি ভিডিও দিলেই এত ভিউ হয়, পিনাকি সত্য নিউজ প্রচার করে, পিনাকি ভিডিও দেখা উচিত। এই আসিফ নজরুল। মির্জা ফখরুল ইসলামের জামাই ফাহাম আব্দুল সালাম, ওই যে অস্ট্রেলিয়া থাকে, তিনিও পিনাকিকে যার পণ্য প্রমোট করেছেন। তো এই ফাহাম আব্দুল সালাম মনে হয় সপ্তাহ 2 আগেই পিনাকি ভট্টাচার্যের টক শোতে অংশগ্রহণ করেছিলেন। এই ফাহাম আব্দুল সালাম এখন দেখতেছি আমরা এই ফাহাম আব্দুল সালাম পর্যন্ত তার শ্বশুর মির্জা ফখরুল ইসলামের সমর্থনে ফেসবুকে স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছেন। কারণ এই সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এবং কনক সরোয়ার মিলে এত ডিসইনফরমেশন, এগুলো কিন্তু মিসইনফরমেশন না, এগুলো পুরোপুরি ডিসইনফরমেশন ছড়াচ্ছে। আপনি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার জীবনটা শেষ হয়ে গেল জেল খাটতে খাটতে। আওয়ামী লীগের এই 14-15 বছরে কতবার জেল খেটেছেন, কত নির্যাতিত হয়েছেন, তার শরীর থেকে অনবরত রক্ত ঝরেছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাকি আওয়ামী লীগের দালাল, তিনি নাকি ভারতের দালাল। মানে ব্যাপারটা এমন যে এই ইউটিউবারদের কিছু ফ্যান ফলোয়ার অন্যদের চেয়ে বেশি থাকাতে তারা এখন নিজেদেরকে খোদা মনে করতেছে, যে ওরা যা বলবে তাই হবে, ওরা যে নেগেটিভ দিবে সেটাই ফলো করতে হবে, ওরা যে কথা বলবে সেটাই করতে হবে। এইভাবে ওরা আরেকটা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করতেছে। আসিফ নজরুল বলেছেন তার বক্তব্যে যে দেখুন, হাসিনা পতনের আগে যখন এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত আন্দোলন চলে, তখন এই আন্দোলনের সময় যে আন্দোলনকারী ছাত্র জনতা তারা কোন পত্রিকাটাকে বেশি কোট করতো, তারা কোন পত্রিকার নিউজটা বেশি বেশি শেয়ার করতো? অবশ্যই প্রথম আলো, অবশ্যই ডেইলি স্টার। এবং আপনি সমালোচনা করবেন, প্রথম আলো ডেইলি স্টার যে কোনো ভুল নাই তা না, আপনি সেই ভুলে সমালোচনা করবেন, কিন্তু আপনি এগুলো করতে গিয়ে আপনি পত্রিকার অফিস ভাঙচুর করবেন, পত্রিকার সামনে গরু জবাই করবেন, গরু নাম দিয়ে মতি গরু, ডেইলি স্টারের সামনে দিল্লি স্টার রেখে দিবেন। এগুলো তো হয় না। এগুলো কোন ধরনের আন্দোলন? এবং একটু আগে দেখলাম কনক সরোয়ার একটা নিউজ করেছে যে হত্যা মামলার আসামি প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন ইন্টারভিউ দিলেন। ডক্টর ইউনূস মতিউর রহমানকে ইন্টারভিউ দিয়ে তিনি তার নিজের মান সম্মান নষ্ট করলেন, কারণ প্রথম আলো সম্পাদক মতিউর রহমান হত্যা মামলার আসামি। দেখুন 2019 সালের ঘটনা। সেই 2019 সালের 1 নভেম্বর ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই স্কুলটির 9ম শ্রেণীর শিক্ষার্থী নাইমুল আবরার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। তো এই নাইমুল আবরার মারা যাওয়ার পরে তখন এই প্রথম আলোর বিরুদ্ধে মামলা হয় এবং প্রথম আলোর যারা হত্যা করছে তাদের বিরুদ্ধে মামলা হয়। প্রথম আলোর মতো বড় পত্রিকা তারা যখন কোনো ইভেন্ট আয়োজন করে, এই ইভেন্ট আয়োজনের দায়িত্ব থাকে কিন্তু তৃতীয় কোনো ইভেন্ট ম্যানেজমেন্টের উপরে। তারা কি নিজের আয়োজন করে না তো। তারপরে আপনারা দেখেন যে এই মামলায় প্রধান আসামি করা হলো প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে, অথচ তিনি সেখানে ছিলেনই না। এটা ছিল প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলোর অনুষ্ঠান, অথচ এই কিশোর আলোর সম্পাদক ছিল আনিসুল হক। কিন্তু আদালত আনিসুল হককে অব্যাহতি দিয়ে প্রধান আসামি করেছে মতিউর রহমানকে, কারণ আনিসুল হক ছিল আওয়ামী লীগের চামচা। আনিসুল হক একটা বই আছে না, ওই সেই বইতে লিখেছে যে তোমার আব্বুকে আমি একটু আব্বু ডাকতে চাই, মানে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লিখেছে যে তোমার আব্বুকে আমি একটু আব্বু ডাকতে পারি। তো এই হচ্ছে আনিসুল হক, ওই যে হাউমাউ করে কেটে দেয়, সে আনিসুল হক। তো যে কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং সেই কিশোর আলোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আগুন লেগে স্কুল ছাত্র আবরার মারা গেল, সেই মামলায় আনিসুল হককে অব্যাহতি দেওয়া হলো, বললো যে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি,
আসামি করা হলো মতিউর রহমানকে। এখন কনক সরোয়ার বলতেছেন যে সেই হত্যা মামলার আসামি মতিউর রহমান, এবং এই মতিউর রহমানকে কেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইন্টারভিউ দিলেন, এতে প্রধান উপদেষ্টার মান সম্মান কমে গিয়েছে। আমি সম্মান রেখে বলতে চাই, জনাব কনক সরোয়ার, আপনি তো ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইনে আমার জানা মতে প্রথম সারির কয়েকজন যারা কিনা সংগ্রাম করেছেন। আপনার বোন রাকা আপাকে 7টা মাস বিনা দোষে জেলে রেখেছে এই আওয়ামী লীগ সরকার। আপনার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছে, আপনিও তো সেক্ষেত্রে তো আপনিও আসামি। তাহলে আপনার কাছে যারা ইন্টারভিউ দেয়, যে হাসনাত, সার্জিস সহ আরো বিএনপি বা বড় বড় নেতার ইন্টারভিউ দেয়, আপনিও তো আসামি। তাহলে কি ওদের মান সম্মান চলে গেছে? যদি না যায়, তাহলে এখানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, যাকে কিনা আওয়ামী লীগ পছন্দ করতো না, যার পত্রিকা বঞ্চিত করেছে, যার পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করেছে, গণভবনে প্রবেশ নিষেধ, তাদের কয়েকটা সাংবাদিক জেল পর্যন্ত কেটেছে, রোজিনা শামস, এবং আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে একটা ভুয়া মামলা হয়েছে। হত্যা মামলাটা একদম পুরোপুরি ভুয়া। তো সেই ভুয়া মামলার আসামি হচ্ছে এই মতিউর রহমান। সেই মতিউর রহমানকে যদি ডক্টর ইউনূস ইন্টারভিউ দিলে ইউনূসের মান সম্মান যায়, তাহলে আপনিও তো ডিজিটাল নিরাপত্তার অনেকগুলো মামলার আসামি। তাহলে আপনার কাছে ইন্টারভিউ দিলে অন্য কারো মান সম্মান যায় না? উপর দিকে থুতু দিলে নিজের গায়ে পড়ে। হাসিনার মতো সব মামলাগুলো ভুয়া। আপনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো ভুয়া। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো ভুয়া। কাজে আপনি এখানে কোন যুক্তিতে আপনি মতিউর রহমানকে বললেন হত্যা মামলার আসামি? তো সাংবাদিক ইলিয়াস কি বললো যে 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সেনানিবাসে বসে আসিফ নজরুল দফায় দফায় মিটিং করেছে কিভাবে হাসিনা পালিয়ে যাওয়ার পরেও ভারতের আধিপত্য বাংলাদেশে টিকিয়ে রাখা যায়। তো আসিফ নজরুল তিনি বলেছেন যে 3 তারিখে তিনি রাতে মাহবুব মোর্শেদের বাসায় ছিলেন, কারণ তিনি নিরাপত্তার কারণে নিজের বাসায় যাননি। মাহবুব মোর্শেদ যে বাসসের পরিচালক সম্ভবত নিযুক্ত হয়েছেন। তারপরে তিনি 4 তারিখে তিনি কোন বাসায় ছিলেন, কোথায় সে অ্যাড্রেস, কার বাসায় ছিলেন, সবকিছু তিনি নাম ধরে বলে দিয়েছেন। এবং 4 তারিখে তিনি একটা ওয়েবিনারে ছিলেন, এবং সেই ওয়েবিনারে তিনি রীতিমতো তার প্রাণ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন যে আমাকে মেরে ফেলা হতে পারে। আর সাংবাদিক ইলিয়াস কোনো সূত্র নাই, কোনো প্রমাণ নাই, হঠাৎ করে ইউটিউবে বলে দিলেন যে আসিফ নজরুল নাকি সেনানিবাসে বসে দফায় দফায় মিটিং করেছে। আরে গুজবের তো একটা লিমিট আছে। এই যে আমাদের ফামাদুস সালাম, মির্জা ফখরুল ইসলামের জামাই, তিনি লিখেছেন যে আসিফ নজরুল 4 তারিখ রাতে আমাদের সাথে হাজার হাজার মানুষের সাথে জুম মিটিং করেছিলেন। প্র্যাকটিক্যালি উনি ওনার জীবন ভিক্ষা করছিলেন। এখন শুনি উনি নাকি ওই রাতেই ইন্ডিয়ানদের সাথে গোপনে প্ল্যান করতেছিলেন। আর যদি সব ইন্ডিয়ানদের প্ল্যানেই হয়, তাহলে জুলাই বিপ্লবকে বিপ্লব বলবেন কিভাবে? তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম, তাকে অনবরত তাকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। তিনি আরো বলেছেন যে আমরা জানি শফিকুল ভাই পুরো জুলাই মাসে কি করেছেন। যখন বাংলাদেশ পুরো দুনিয়া থেকে কাট আউট ছিল, ওনাদের কাছে ইন্টারনেট ছিল, উনি ছিলেন আমাদের কন্ট্রাক্ট, বাকিদেরও ইন্টারনেট ব্যবহার করতে দিয়েছেন। এরকম একজন ভদ্রলোক সাংবাদিক বাংলাদেশে বিরল। আপনারা জানেন যে যখন এই বিপ্লবটা হয়, জুলাই বিপ্লব, তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল। তারপরেও আমরা কিছু কিছু নিউজ পেতাম যে অমুক জায়গায় এতজন মরছে, অমুক জায়গায় এতজন মরছে, অমুক জায়গায় পুলিশের ঝুলে রাখা হয়েছে। আমি কিন্তু লাইভে দিতাম এইসব সংবাদগুলো, একদম ব্রেকিং নিউজের মতো দিতাম। এইসব সংবাদগুলো কিন্তু সমস্ত বাংলাদেশের কোথাও ইন্টারনেট ছিল না, শুধু বার্তা সংস্থা এএফপি, এই এএফপির বাংলাদেশ প্রতিনিধি ছিলেন এই শফিকুল ইসলাম। এই শফিকুল ইসলাম ভাই তখন নিজে ইন্টারনেট ব্যবহার করেছেন, অন্যদেরকে ব্যবহার করতে দিয়েছেন, এবং এই সংবাদগুলো বহির্বিশ্বে প্রচার করেছেন। এবং হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদ কিন্তু প্রথম তিনিই প্রচার করেন, এবং তিনি প্রচার করার সময় তিনি খুব ভয় ছিলেন যে যদি মিথ্যা হয়, কারণ তিনি অসমর্থিত সূত্র থেকে তিনি পেয়েছেন যে হাসিনা দেশ ছেড়েছেন, কোথাও কেউ জানতো না। সেই শফিকুল ভাইকেও ভারতীয় ট্যাগ দেওয়া হয়। মানে এই পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার কাউকে পছন্দ না হলেই ভারতের দালাল। এগুলো কোন ধরনের কথা? মির্জা ফখরুল একজন রাজনীতিবিদ, তাদেরকে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয়, অনেক কৌশল অবলম্বন করতে হয়। তার মানে কি তাকে আপনি ভারতীয় ট্যাগ দিয়ে দিবেন? আমি তীব্র নিন্দা জানাই। আর আরেকটা কথা হচ্ছে যে আমাদের যে ছাত্ররা, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা, বিশেষ করে সার্জিস, হাসনাত, তারপরে নাহিদ, আসিফ এবং মাহফুজ, মানে এদের ভিতরে কোনো মিল দেখতেছি না, সমন্বয় দেখতেছি না। আরে আসিফ নজরুল আপনাদের সঙ্গে আন্দোলনের অগ্রভাগে ছিল, এবং এই বিপ্লবের আগেও আপনারা আসিফ নজরুলের ভূয়সী প্রশংসা করতেন। আজকে যখন কিছু বড় বড় ইউটিউবার তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা এই আসিফ নজরুলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা বলতেছে, গুজব ছড়াচ্ছে, তখন আপনারা তার প্রতিবাদ করতেছেন না কেন? আপনারা সেই আসিফ নজরুলকে সঙ্গে নিয়ে আপনারা মিটিং করেছেন, আসিফ নজরুলকে উপদেষ্টা বানিয়েছেন। এখন আবার যারা আসিফ নজরুলের বিরুদ্ধে অনবরত প্রোপাগান্ডা করছে, তাদের চ্যানেলে আবার অতিথি হয়ে যাচ্ছেন। সাংবাদিক ইলিয়াস যখন বলল যে কাল বেলা ঘেরাও করবো শুক্রবারে, তখন কিন্তু সার্জিস সঙ্গে ছিল সেই টকশোতে। সার্জিস কিছুই বলে নাই, আবার নাহিদ এটাকে নিষিদ্ধ করলো। মানে এরকম কেন? আমার কথা হচ্ছে যে আসিফ নজরুল যদি এতই খারাপ হয়, বাংলাদেশের সবচেয়ে খারাপ লোকটা আসিফ নজরুল যদি হয়, তাকে বাদ দিয়ে দেন সরকার থেকে। তাকে রেখেছেন কেন? আর যদি বাদ না দেন, তাহলে এই সব ইউটিউবারদের যারা বিদেশে বসে বসে কিছু ফ্যান ফলোয়ার বা সাবস্ক্রাইব বেশি হতে নিজেদেরকে খোদা মনে করে, সেই সব ইউটিউবারদের প্রোগ্রামে যাবেন না, এবং তাদেরকে কড়া ভাষায় উত্তর দিয়ে দিন যে আমরা আসিফ নজরুলের সঙ্গে আছি। জানি না ভাই, আপনারা অনেক বড় নেতা, অনেক বড় রাজনীতিবিদ, অনেক বড় ইউটিউবার, তবে একজন ছোট ইউটিউবার হিসেবে বলতে চাই যে আমি আসিফ নজরুলের সঙ্গে আছি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের আলোচনা আপনারা শুনেছেন। তো অনেক কিছু জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।